This morning I went and met the Speaker of the Lok Sabha, and I said to him that it was important that we be allowed to debate what happened to the students the day before. The Speaker said he needed to take permission from the government, but it was very clear to us in the hours after that there was no interest in the government of having a debate. तो हमने डिसीजन लिया कि हम प्राइम मिनिस्टर के घर के सामने जाके धरना करें और जो स्टूडेंट्स की इशू है, जो देश के लिए सबसे जरूरी इशू है और जो उनके खिलाफ किया गया है, वो हम नेशनल अटेंशन में लाएं और प्राइम मिनिस्टर का घर के सामने जाके करें. Why is the Indian education system collapsing? Why are papers leaking? Why is education so expensive in India? Why do families have to destroy themselves financially to educate their children? These are legitimate questions. And there's absolutely nothing wrong with asking these questions. Students की मांगे हैं, पहला धर्मेंद्र प्रधान और अमित शाह का रेजिग्नेशन, दूसरा कि स्टूडेंट्स को जिन्होंने मारा है, जिन्होंने ह्यूमिलिएट किया है, उन पर एक्शन लिया जाए और जो भी स्टूडेंट्स पर केसेस हैं उनको हटाया जाए. फाइनली पूरी ऑपोजिशन चाहती है कि ये जो इशू है, देश का सबसे बड़ा इशू है, इस पे कल लोकसभा में, राज्यसभा में डिबेट हो और हम अपनी बात रख सकें. मेरा मोदी जी से एक सजेशन है, एज एलओपी, कल जो हुआ, जो आपकी सरकार ने, आपके होम मिनिस्टर ने किया, उसके लिए आप देश के स्टूडेंट से माफी मांगिए और जल्दी से जल्दी एग्जामिनेशन सिस्टम और एजुकेशन सिस्टम्स पर रिफॉर्म शुरू कीजिए. आप सब ने हमारा समर्थन किया. सारे लोग जो स्टूडेंट्स की इशू के लिए लड़ रहे हैं, एक साथ लड़ रहे हैं, मैं आप सबका दिल से धन्यवाद करता हूं. নমস্কার সবাইকে, আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত. আমি সুব্রত বসু. আজকে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি মঙ্গলবার রাত্রিরে, তখন অনেকগুলো ঘটনা ঘটে গেছে ছাত্রদের আন্দোলনের পরবর্তী সময়ে. সেটা হচ্ছে যে আমরা গতকাল দেখেছিলাম স্বতঃস্ফূর্তভাবে এমন একটা আন্দোলন, যেটা গত 14 বছরের মোদী সরকারের আমলে এরকম একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, বিশেষ করে জেনজি এবং ছাত্রদের, আমরা কিন্তু এর আগে দেখিনি. এর আগে যে আন্দোলনটা বড় হয়েছিল সেটা কৃষকদের আন্দোলন, যেটা সরকারকে মাথা নত করতে হয়েছিল, কৃষি আইন প্রত্যাহার করতে হয়েছিল. সেই আন্দোলনটা ছিল একটা সংগঠিত কৃষক আন্দোলনের পরিণতি, এবং সেখানে কৃষকরা কিন্তু একটা সংগঠনের পক্ষ থেকে তারা এসে যোগ দিয়েছিলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে. কিন্তু এই এই যে আন্দোলনটা হচ্ছে যে দিল্লির যন্তর মন্তরে, সেটা সেরকম ভাবে কোনো, তার পেছনে যে কোনো রাজনৈতিক বা কোনো রকম বড় সংগঠন আছে তা নয়. বামেরা আছে, কিন্তু তা সত্ত্বেও লক্ষ লক্ষ ছাত্ররা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তারা এই আন্দোলনে যোগ দিয়েছে. এবং আজকে দেখা যাচ্ছে সমস্ত বিরোধী দল তারা কিন্তু এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে. এবং আমরা যখন এই অনুষ্ঠানটা করছি তার কিছুক্ষণ আগে রাহুল গান্ধীকে, আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে রাহুল গান্ধীকে কার্যত চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হয়েছে থানায়, বিরোধী দলনেতাকে, এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে. এবং কিছুক্ষণ আগে সোনিয়া গান্ধী নিজে থানায় গেছেন সেখানে এই বিষয়টিকে নিয়ে কথা বলতে. এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুটা নমনীয়তা দেখানো একটা ভান করা হয়েছে বলা যেতে পারে, যে তারা কিন্তু কথা বলার একটা চেষ্টা করেছে, কিন্তু মূল যে দাবিগুলো, ছাত্রদের সঙ্গে কথা বলা বা অন্য বিরোধী দলের সঙ্গে কথা বলা, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি. তাই সমস্ত বিষয়টিকে নিয়ে আমরা একটা আলোচনা করতে চলেছি, এবং সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়. গৌতম দা, আপনাকে প্রথমেই আজকে এই অনুষ্ঠানে স্বাগত. আপনি এই আন্দোলনটাকে কিভাবে দেখছেন? আমাদের এই যে রাজনৈতিক ভাবে আপনি এতদিন ধরে অনেকগুলো আন্দোলন দেখেছেন আপনার সাংবাদিকতার জীবনে, কিন্তু এরকম একটা আন্দোলন আপনি কিভাবে এটাকে পর্যালোচনা করছেন, গৌতম দা? দেখো, প্রথমত হচ্ছে এই আন্দোলনের এই যে যাকে বলছো তুমি বা আমরা যেটাকে বলছি যে সংগঠিত নয় এমন একটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, অভয়ার মৃত্যুর পরেও যে আন্দোলন আমরা দেখেছি এই এমনকি আন্না হাজারের যে আন্দোলন, তাতেও কিন্তু এই পর্যায়ে পৌঁছয়নি. এখানে যে পর্যায়ে পৌঁছেছে তাতে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়, তাদের এই যে কম বয়সী তারা সামনের কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না. তাদের সামনে অনাগত যে ভবিষ্যৎ সেটা একেবারে অন্ধকারময়.
কেন অন্ধকারময়? অন্ধকারময় কি শুধুমাত্র একটা, যদি বলে দিই আমরা যে শুধু পরীক্ষার কিছু প্রশ্নপত্র ফাঁস হয়েছে তার জন্য হয়েছে, তা তো নয়। আমরা এটাও জানি একাধিক ক্রমে পর পর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু তাতে কি, তারপরে কি? প্রশ্নপত্র ফাঁস একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থাটা এমন জায়গায় পৌঁছেছে যে সেখান থেকে টেনে তোলবার মতো কোনো লোক নেই মোদী সরকারের কাছে। মোদী সরকার যাকে রেখেছেন ধর্মেন্দ্র প্রধান, তাকে রিজাইন করতে বলারই ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দুটো কারণ হতে পুরো পারে। শিক্ষাটা একটা দেখা হচ্ছে যাচ্ছে নিজের মাফিয়াদের হাতে চলে গেছে, শিক্ষা মাফিয়া, পুরো শিক্ষা কমপ্লিটলি, মাফিয়া তারা। টোটালি, হ্যাঁ। ঠিক ঠিক ঠিক, টোটালি। এই যে, এই জন্যই বলছি কেন ক্ষমতা নেই। ক্ষমতা নেই এই জন্যে কারণ একটি জিনিস এটা মনে করছে যে আমরা ওকে যদি পদত্যাগ করতে বলা হয় তাহলে মোদী সরকারের কাছে সেটা একটা সাংঘাতিক পরাজয়ের ব্যাপার হবে। পরাজয় কিসের? না, যেহেতু পদত্যাগ করতে বলা হয়েছে তো মোদী সরকারকে স্বীকার করে নিতে হবে যে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ মানে হচ্ছে বিরোধীদের চাপে নয়, ছাত্র ছাত্রীদের পড়ুয়াদের চাপে একজন শিক্ষামন্ত্রীকে সেখানে পদত্যাগ করতে হলো। এটা মেনে নিতে পারে না তারা, অসম্ভব। এতদিন কি করছিল? এতদিন অপোজিশন পার্টি, স্পেশালি কংগ্রেস, কংগ্রেস যেভাবে বিক্ষোভ করছিল বা অন্যরাও করছিল, তাতে এইটুকু বলতে পারছিল যে কংগ্রেস সারা দেশের মধ্যে একটা অ্যানার্কি তৈরি করতে, একটা বিক্ষোভ তৈরি করে সরকারের বিরুদ্ধে জোর করে একটা বিরোধিতা করে একটা আন্দোলন তৈরি করে একটা অশান্তি বাঁধাবার চেষ্টা করছে। এখানে সেই কথাটাও বলবার কোনো সুযোগ পায়নি সরকার, কারণ কংগ্রেস প্রথম থেকে এখানে ছিল না বলে এই সুযোগটাই পায়নি। যার জন্য সংসদে যখন সমস্ত বিরোধী দল রয়েছে, যখন সংসদে বারবার বলা হচ্ছে এই আলোচনাটা করতে দেওয়া হোক এবং বাইরে তুমুল আন্দোলন চলছে ছাত্রদের, তখন সরকার কার্যত সাঁড়াশি চাপের মধ্যে পড়েছে, সাঁড়াশি চাপের মধ্যে। খুব একটা সুকৌশলে সরকার চেয়েছিল এটা যাতে এটা বেঁচে যায়। কি করে বেঁচে যায়? জেপি নাড্ডাকে পাঠানো হলো। জেপি নাড্ডা বসলেন ছাত্রদের সঙ্গে। ওয়াই জেপি নাড্ডা? ওয়াই নট অমিত শাহ? অমিত শাহ তো সমস্ত নাকি ওনাদের চাণক্য, সমস্ত সমস্যার সমাধান তিনি করেন। মোদি তো আমি বাদ দিয়ে দিলাম, প্রধানমন্ত্রী মোদি বিদেশে বেশি থাকেন, দেশে কম থাকেন। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার বেশি মিট করেন, দেশের লোকের সঙ্গে তার মিট করেন শুধুমাত্র মনের কথা বলার জন্য, তাদের কথা জানবার জন্য নয়। পাঠানো হলো কাকে? জেপি নাড্ডাকে। ঠিক আছে, এবার জেপি নাড্ডার কাছে তারা কি চাইলো? তিনটে শর্ত দিয়েছে। তিনটে শর্তর কোনোটাই সরকারের পক্ষে মানা সম্ভব নয়। আমি এই কারণে বলছি সম্ভব নয়, কারণ করতে গেলে এইটুকু প্রমাণ হয়ে যাবে দেশের লোকের কাছে যে শিক্ষা ব্যবস্থার যে ডামাডোল, যে সাংঘাতিক অবস্থা, সেইটা লোকের সামনে পুরোপুরি খোলা, মানে যাকে বলা হয় খোলা, বইয়ের মতো আমরা আমরা পরিষ্কার চোখের সামনে দেখতে পাবো যে কোন অবস্থায় প্রথমত পৌঁছেছে। আপনাকে একটা ইন্টারাপ্ট করব যে এখন আপনি খুব গভীরভাবে নজর রাখেন শিক্ষা ব্যবস্থার উপরে, আপনার যথেষ্ট ইয়ে আছে এ ব্যাপারে। শিক্ষা ব্যবস্থাটা এখন কি অবস্থায় আছে আমাদের দেশের? যারা ছাত্ররা আন্দোলন করছে কেন করছে, যদি এটা একটু জানার চেষ্টা করি, আপনি যদি একটু বলেন যে শিক্ষা ব্যবস্থাটা কেন ভয়ঙ্কর খারাপ অবস্থায় গেছে, কি রকম খারাপ সেটা। দুটো প্রথম। জায়গায়, দুটো, তুমি যেটা বলছো একদম ঠিক, দুটো জায়গায় খুব ক্ষতি হয়েছে। একটা ক্ষতি হয়েছে কোথায়? যে এই যে শিক্ষা ব্যবস্থাটা, ছেলেপুলেরা, আমাদের ছেলেপুলেরা, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা যে পড়াশুনো করে যে পাশ করবে, পাশ করে তারা কোথায় যাবে সেটা পরের কথা। আগে হচ্ছে তারা পাশ করতে পারবে কিনা। পাশ করার আগে কি কি বাধা আছে? প্রথম বাধা হচ্ছে প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র দিনের পর দিন, বছরের পর বছর ফাঁস হয়ে যাচ্ছে। ফাঁস হওয়ার ফলে কি হচ্ছে? ক্রমাগত তাদের মনোবলে ধাক্কা খাচ্ছে। একটি ছেলে প্রবল পরিশ্রম করে পড়াশোনা করলো, ডাক্তারি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং এ সে পাশ করবে এবং পাশ করে কিছু একটা করবে। তার এই যে প্রথম ধাপটা, সে এই যে পরিশ্রম করে পরীক্ষায় বসবে, পরীক্ষার সময় সে দেখতে পেল বসে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অতএব এই পরীক্ষাটা বাতিল হয়ে গেল। এই যে বাতিল হয়ে যাওয়া, একটা পরীক্ষা, গোটা পরীক্ষা বাতিল হয়ে যাওয়া মানে তাদের মানসিক একটা প্রবল চাপ সৃষ্টি হয়। 22 জনের মতো বেশি ছেলে পড়ুয়া নিজেকে শেষ করেছে আত্মহত্যা তারা, হ্যাঁ করেছে, তারা নিজেকে শেষ করে দেয়। আত্মহনন করেছে, হ্যাঁ, হুম। করেছে। এবং সেই যে পরিবারের এই যে এই ছেলেদের মধ্যে একটা ইমোশনাল, একটা দেখে ব্যালেন্স, ইমোশনাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত ছাত্র সমাজে। এটা হলো প্রথম দফায়। দ্বিতীয়টা কি? তারা পাশ করে কি করবে? চাকরি কোথায়?
আমি যদি বলি যে সরকারের কাছে চাকরি নেই বলে যত প্রশ্নপত্র ফাঁস হয়, যত পরীক্ষা বাতিল হয়, তত সরকারের সুবিধে, যদি আমি এটা বলি, কারণ সরকারের চাকরি দেওয়ার ক্ষমতাই তো নেই। এই সরকার, মোদী সরকার, মোদী প্রধানমন্ত্রী মোদী 2014 পর কি বলেছিলেন? বছরে 1 কোটি করে চাকরি দেবেন। 1 কোটি কেন, আজ পর্যন্ত 2 কোটি করে। 1 কোটি চাকরি, আজ পর্যন্ত এতদিন পরে কি 1 কোটি চাকরি দিতে পেরেছেন? কি চাকরি দিয়েছেন? ওরা বলছেন কর্মসংস্থান করে দিয়েছে। কর্মসংস্থান সবাই বলছে, সবাই নাকি ব্যবসা করছে। তো ব্যবসা তো করছে উপভোক্তাটা কে? চাকরিটা করবে। চাকরি যদি নাই থাকে, তো ব্যবসাটা করে করতে করতে এটা কোথা থেকে করবে? 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, দেখো, ব্যবসা করব বললেই তো হয় না, তার অনুকূল পরিবেশ দেওয়ার জন্য একটা পরিস্থিতি চাই, সেইটাই তো নেই। এখানে ব্যবসা বলতে দুটি কি তিনটি ক্রোনি ক্যাপিটালিস্ট আমরা দেখতে পাচ্ছি। একদিকে আদানি, একদিকে আম্বানি। তাদের হাতে জমি তুলে দেওয়া হচ্ছে, বন্দর তুলে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু যা যা স্টেশন তুলে দেওয়া হচ্ছে, সরকারি যা যা ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো তুলে দেওয়া হচ্ছে। তুলে দিয়ে তারা কি করছে? কোনো ব্যবসায়ী, যে শিল্পপতি, যেই হোক, আমি আদানি আম্বানিও বলছি না, তারা কি দেখেন? তারা দেখেন নিজের পকেটটা কি করে মোটা হবে। তারা তো আর সামাজিক কাজ করতে আসেননি, সোশ্যাল ওয়েলফেয়ার করতে আসেননি। কাজেই তারা সেটা দেখবেন, এবং তারা যদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হন, অতি ঘনিষ্ঠ হন, তখন তারা জানেন আমার লাভটা যত বেশি হবে, সরকারের পক্ষে তত সুবিধে, কারণ সরকার মানে আমাকে আমার দিয়েছে। আপনার বাড়ির ছেলে যদি ইঞ্জিনিয়ার হয়, তারপরে সে যদি হুম, ব্যবসা করতে যায়, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা, তাকে প্রথম হ্যাঁ, থেকেই বিভিন্ন রকম হার্ডেলস এর মধ্যে পড়তে হবে। সেটা লোন থেকে শুরু করে কি সে তৈরি করবে, সেটা বড় আদানি আম্বানিদের কোম্পানি যদি সেটা তৈরি করে, তাহলে সেটা তৈরি করে কখনোই সে ছোট ব্যবসা করতে পারবে না। তাহলে তার হাতে উপায়টা কি? তাহলে সে কি ব্যবসা করতে পারে? কারণ আদানি হ্যাঁ, আম্বানি, টাটারা সমস্ত আলপিন টু এলিফ্যান্ট সবই তৈরি করে। এমন কিছু সবই বাকি তৈরি, নেই ম্যানুফ্যাকচারিং, যে কিচ্ছু বাকি নেই। বরং না, ছোট ছোট না। সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখন বন্ধের দিকে। এইটা নতুন হলো করে 1 নম্বর, এই দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর হচ্ছে এটা, যে মনে করো যে ব্যবসা না করে, আমি যেটা বলতে চাই, চাকরিও করতে চায়। এবারে একটি ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে কি চাকরি করবে? যে চাকরির যে বাজারটা, বিশ্ব বাজার যেখানে খোলা আছে, সেই বাজারে যেভাবে যে ভিশন থাকা উচিত ছিল, যে দূরদৃষ্টি থাকা উচিত ছিল, আমাদের সরকারের সেই দূরদৃষ্টির 1 শতাংশ আমরা দেখতে পাইনি। কেন দেখতে পাইনি? তার কারণ এই সরকারের মাথায় যারা আছেন, তারা মনে করেননি এই দূরদৃষ্টি থাকা দরকার। তারা শুধু চিন্তা করেছেন কবে রাম মন্দির তৈরি করবেন, কবে অন্য জায়গায় কোথায় হনুমান চালিসা পড়া হবে কিনা, এবং হিন্দু মুসলমান করে আমরা কিভাবে ক্ষমতায় থাকবো, এইটা বলে চলেছে। একটা জিনিস লক্ষণীয়, যে এই যে, যদি বলি আজকের দিনে যেভাবে আইটি সেক্টর, এআই যেভাবে সারা পৃথিবীতে, যে বড় বড় দেশগুলোতে যেভাবে এগিয়েছে, আমরা তার ধারে কাছেও পৌঁছতে পারিনি। চীন যেভাবে এগিয়ে গেছে, কোরিয়া যেভাবে এগিয়ে গিয়েছে, আমরা তার ধারে কাছে, এই ভিয়েতনাম, ভিয়েতনাম যেভাবে তাইওয়ান এগিয়ে ছোট্ট গিয়েছে, দেশ, তারা তারা চেপে 1 নম্বর। তাইওয়ান। আমরা সেখানে কোথাও পৌঁছতে পারিনি, কোথাও পৌঁছতে পারিনি। আমাদের একটা, এই যে ফসিল ফিউয়েল, এই যে পেট্রোল, ডিজেল, তার পরিবর্তে আমরা যদি জ্বালানি কিছু তৈরি করতে পারতাম কোনোভাবে, তাও আমরা করতে পারি। তার জন্য আমাদের জ্বালানি বন্ধ হয়ে গেলে আমাদের জিনিসের দাম বাড়ছে। বাড়ছে তো বটেই, প্রত্যেক দিন বাড়ছে, পাইকারি জায়গায় বাড়ছে এবং খোলা বাজারেও বেড়ে যাচ্ছে। সমস্ত দিক থেকে এই অর্থনীতিটা একটা বিপর্যস্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে। তাহলে গোড়ায় তোমাকে ভাবতে হবে কেন। আমি এটা বলি সুব্রত, এটা কেন, কেন আজকে বারবার আমরা বারবার বলি যে কেন নেহেরুর যে ভিশন ছিল, সেই ভিশনটা এদের নেই। নেহেরু 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর পরে কি হবে সেটা ভেবেছিলেন। এরা 10 বছর কেন, 5 বছর পরে কি হবে সেটাই ভাবতে পারে না। এই ভাবতে পারে না বলেই, যদি সেই 2014-তে উনি ভাবতেন যে আমাদের আগামী দিনে ফসিল ফিউয়েল শেষ হয়ে যাবে, আমরা তখন কিভাবে চালাবো, তাহলে আমাদের এই R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের টাকা বাড়াতে হবে, গড়ের গবেষণার উপরে টাকা বাড়াতে হবে, গবেষণা খাতে টাকা বাড়াতে হবে, তাহলে তো হতো কাজ। হয়নি তো। গবেষণা খাতে কোনো টাকা নেই। এই যে ইঞ্জিনিয়ারিং ছেলেটা পাশ করবে কি করবে তারা জানে না, চাকরি বাজারে নেই। যে যে সমস্ত চাকরি আছে, আমরা যেগুলো দেখি,
বিরাট বিরাট মোটা টাকার চাকরি বলে বলা হয়, ওগুলো কোনোই না, ওগুলো খুব নামমাত্র, বেশিরভাগই খুব কম টাকার চাকরি। এই এত টাকা খরচা করে যারা পড়বে, তারপরে যদি পড়াটাই আটকে যায়, তারপরে তো ভবিষ্যতে কি করবে সেখানেও আটকে যায়। সামগ্রিক জিনিসটা যখন এই পড়ুয়াদের মাথায় এসেছে, স্বাভাবিক তারাই তো ভবিষ্যৎ গড়বে। আমাদের মতন বুড়োরা তো আর ভবিষ্যৎ গড়বে না, আমার মতন বুড়োরা গড়বে তো তারাই, তাদের ওপরেই তো ভার। আমি যদি তাদের সঙ্গে পরামর্শ করতে দ্বিধাবোধ করি, আমি মনে করি আমি খুব বুজুর্গ, আমি যেটা বলবো সেটাই তারা শুনে যাবে চোখ নাক বন্ধ করে, সেটা তো ঠিক নয়। এইটাই হচ্ছে সবচেয়ে আরেকটা সর্বনাশের ব্যাপার। এতদিন পরে ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করার পরে যখন সংসদ অভিযান হচ্ছে, তখন নাড্ডা বসলেন আলোচনায়, এবং সেই আলোচনায় যে তিনটে শর্ত দিত, তার একটাও শর্ত পূরণ করতে পারল না সরকার। প্রথম শর্ত ছিল যে ওয়াংচুককে ছেড়ে দিতে হবে, মুক্তি দিতে হবে। দ্বিতীয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। তৃতীয়ত ছিল যে সমস্ত ছেলে মেয়ে আত্মঘাতী হয়েছে সেসব পরিবারকে 1 কোটি টাকা করে দিতে হবে। একটি দাবিও মানেনি সরকার। আমি বলতে চাইছি যে তখনই এগোতে পারে আলোচনা, ডিসকাশন, যখন কিছুটা নরম সরকারকে হতে হয়। এবং সরকার যদি নরম না হয়ে সবটাই চাপিয়ে দিতে চায়, তাহলে খুব স্বাভাবিক ওই নিউটনের থার্ড ল অনুসারে প্রতিক্রিয়াটাও ততটাই ভয়ঙ্কর হতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি সুব্রত। প্রথমত, আপনি এর আগে যে আন্দোলনগুলো আমরা দেখেছি গত 14 বছরে, এখন সবাই বলছেন যে এত বড় আন্দোলন 14 বছরে আহ কেউ দেখেননি, স্বতঃস্ফূর্ত এরকম আন্দোলন। আহ, অন্য আন্দোলনগুলো যেগুলো হয়েছে, সেটা কৃষক আন্দোলন বা ওই কুস্তিগীরদের যে আন্দোলন হয়েছিল মেয়েদের মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে, বা অন্যান্য যে সমস্ত সরাসরি মোদী সরকারের বিরুদ্ধে, আমি এখানকার রাজ্য সরকারেরটা ধরছি না, তো তার সঙ্গে তফাৎ কি, মৌলিক তফাৎটা কি? প্রথম মৌলিক তফাৎটা হচ্ছে যে আগের যে আন্দোলনগুলো হয়েছিল সেখানে এমন কোনো শর্ত ছিল না যে শর্তটা সরকারকে মানতেই হতো, বা না মানলে সরকারের পক্ষে খুব বিপজ্জনক হতো, বা মানতে গেলে সরকারকে অন্তত দুপা পিছোতে হতো। এরকম কোটা ছিল না। একটা জায়গায় ছিল, কৃষক আন্দোলনে ছিল, সরকার ক্রমাগত আটকে দিয়েছিল। যখন নির্বাচন সামনে চলে এলো, তখন সরকার ভাবলো এবারে পিছিয়ে যাওয়া দরকার। কাজেই আমি বলছি, এই সরকার একটা জিনিস জানে। অমিত শাহ এবারে এসেও এখানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা যা খবরের কাগজে দেখেছি, যে সংবাদ দেখেছি, তাতে বলে গেছেন যে মনে রাখবে, একটা নির্বাচন শেষ হওয়া মানেই পরের নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দেওয়া। এইটা বোঝেন ওনারা, এই ভিশনটা আছে। নির্বাচনে কি করে জিততে হবে বা যেমন করে হোক জিততে হবে এইটা বোঝেন, কি করে ক্ষমতা রাখতে হবে সেটা বোঝেন। কিন্তু ক্ষমতা রাখতে গেলে তো ক্ষমতা ছাড়তে হয় অনেকখানি, বহু সময় আমরা তো দেখেছি। তো ক্ষমতা ছাড়ার কথা এরা ভাবতে পারছে না। এই যে ভাবতে পারছি না ক্ষমতা ছাড়তে হবে, কিন্তু কাদের জন্য ক্ষমতা? এই যেটা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তুমি বললে রাহুল গান্ধী গিয়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন, 3 ঘন্টা ছিলেন সেখানে। অন্যদিকে অখিলেশ যাদব গিয়েছিল আবার ছাত্রদের আন্দোলনে, সেখানে এদের সবাইকেই ধরেছে সরকার, বোঝা গেল। ঠিক আছে। এবং সরকার বলতে চাইছে কি, আপের থেকেও একটা কথা উঠেছিল, এই যে রাহুল গান্ধী ওখানে যাওয়ার পরে কি হয়, এই ছাত্রদের যে ককরোচ জনতা পার্টির আন্দোলন, সেটা কি হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল, সব বুঝলাম আমরা। একটা জিনিস মাথায় রাখতে হবে, 3টে বা 4টে বা যাই বিরোধীদের যত আন্দোলনই হোক, ইস্যু কিন্তু একটাই। এইটা সরকার বুঝতে পারছে। এবং এইটা যতই এই গদি মিডিয়া থেকে বা খুব ভাবে এইটাকে অ্যানালাইজ করা হোক, চেষ্টা করা হোক যে এটা ভাগ হয়ে যায়, ইস্যুটা ভাগ হয়ে যাচ্ছে না। ইস্যুটা একটাই থাকছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আর এই যে শিক্ষার সমস্ত শিক্ষা নীতি, তার সমস্ত সামগ্রিক পর্যালোচনা করার সংসদে, এটা থেকে কেউ পিছিয়ে আসছে না। কাজে সমস্যারে একটা কথা কিন্তু বলছে, এইটা সরকারের কাছে সবচেয়ে চিন্তার বিষয়। ঠিক কৃষক আন্দোলনের ক্ষেত্রেও এটা হয়েছিল বলেই সরকারকে শেষ পর্যন্ত পিছিয়ে আসতে হয়েছিল। তখন তো মোদী বলেছিলেন অনেক কিছু, যে আমার তপস্যায় বোধহয় কিছু ভুল আছে, সেই ঘাটতি ছিল জন্য এটা। হয়েছিল।
হ্যাঁ, হ্যাঁ, ঘাটতি ছিল। তো কাজেই এখন একটা জিনিস সরকারকে ভাবতে হবেই, যতই হোক সরকারের মাথার ঘুম যাবে যে ধর্মেন্দ্র প্রধানকে কি করে কতদিন আটকাবে, এইটা সরকারকে ভাবতে হবে। এই জন্যই অন্যদের সঙ্গে এবারে পার্থক্য। অত্যন্ত আরেকটা আমার মনে হচ্ছে যে কৃষক আন্দোলনের সময় আমরা সমাজ মাধ্যমের এত প্রবল ব্যবহার কিন্তু আমরা দেখিনি, যেটা হুম। এই কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ মাধ্যম ছেয়ে গেছে। গদি মিডিয়া কি করলো না করলো, এটা খুব একটা কেউ কিন্তু তার তোয়াক্কা করছে না। কারণ আজকে সকালবেলায় খবরের কাগজগুলো দেখে সবাইকে খুব অবাক হতে হয়েছে। যে সমস্ত মূল ধারার ইংরেজি সংবাদপত্র এবং হিন্দি সংবাদপত্র এ নিয়ে যোগেন্দ্র যাদব একটা ছোট্ট ভিডিও ক্লিপও করেছেন। আমার মনে হয় সেটি আমার দর্শকদের একটু দেখানো ভালো হবে সেটা। তো সেটা আপনারা দেখে নিন একটু। কিন্তু মূলধারার যে সংবাদ মাধ্যম, তারা এই ব্যাপারটাকে অদ্ভুতভাবে আজকে প্রেজেন্ট করেছে, অদ্ভুতভাবে প্রেজেন্ট করেছে। বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়া, যে ভারতের সব থেকে বেশি বিক্রিত কাগজ, টাইমস অফ ইন্ডিয়া অদ্ভুতভাবে এটাকে করেছে। शर्म नहीं आती इनको ऐसे अखबार छापते हुए। ये है आज का टाइम्स ऑफ इंडिया। आप हेडलाइन देखो इनकी कि कॉप्स ने ब्लॉक कर दिया प्रोटेस्टर्स को, जैसे गोलकीपर गोल को ब्लॉक करता है ना, और नड्डा जी मिल लिए। बाकी अखबार कम से कम इस बात को तो मानते हैं कि भाई पिछले 14 साल का सबसे बड़ा प्रोटेस्ट था, बाकी जो भी खबरें दी हों ना दी हों। फ्रंट पेज पे बोलते तो हैं कि लाठी चार्ज हुआ है, कैनन हुए हैं इस्तेमाल टीयर गैस के, कुछ का जिक्र नहीं है। सब हेडिंग देखिए, कहते हैं 118 कॉप्स एंड 60 मार्चर्स इंजर्ड। आपको पता नहीं लगा दिल्ली पुलिस की इतनी पिटाई हुई कल। दूसरा अखबार द हिंदू एग्जैक्ट फिगर देता है 103, तो कम से कम 2 अस्पताल से रिपोर्ट है कि प्रोटेस्टर्स वहां पे भर्ती हुए हैं, और ये कहते हैं 60। फोटो देखिए, फोटो लगाते हैं एक प्रोटेस्टर पत्थर मार रहा है, फ्रंट पेज पे फोटो है। इंटरनेट भरा हुआ है फोटोज से, पुलिस के पत्थर मारने के फोटोज से। पुलिस गाड़ी लाके रखती है पत्थरों से भरी हुई, ये जनाब ये फोटो छापते हैं। लाठी चलने की, ब्रूटैलिटी की कोई खबर नहीं। भाषा इनकी देखिए, मतलब सदके जाएं इस भाषा पे। कहते हैं thousands of protesters ran into police barricades, लाठीज and tear gas। मतलब पुलिस वाले बेचारे लाठी चलाने की प्रैक्टिस कर रहे थे, और ये प्रोटेस्टर आके बीच में लाठियों में भिड़ गए। वो टीयर गैस कैसे खेल रहे थे, और ये लोग आके इसके अंदर लग गए। इस तरह की खबरें इजराइल की प्रेस फिलिस्तीन के बारे में छापती है। कैसे लोग दिखाते होंगे अगले दिन सुबह अपने बच्चों को ये अखबार। लाइज ऑफ इंडिया नाम होना चाहिए अखबार का। এইটা নিয়ে কিন্তু সমাজ মাধ্যমে মানুষ এখন প্রবলভাবে এটা দেখছে এবং সমাজ মাধ্যম ছড়িয়ে পড়েছে। আমার মনে হয় কোনো আন্দোলন এরকম ভাবে সমাজ মাধ্যমে আগে কোনোদিন বোধহয় আমরা দেখিনি। গৌতম দা। হ্যাঁ, প্রথমত হচ্ছে সমাজ মাধ্যম মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়া যাকে বলি, ইংলিশে বলি বা যাই বলি, এই এই যে মিডিয়া, এটা কারা মূলত কারা বেশি দেখে, সেটা হচ্ছে এই আমাদের ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি। ঠিক। হ্যাঁ, এই যে ইয়াং জেনারেশন যখন দেখে, এতদিন কি ছিল, এতদিন একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছিল বিজেপির আইটি সেল। আমরা জানি সেটা, বিজেপির আইটি সেল বিভিন্ন ভাবে, কখনো টুইটার, কখনো ইনস্টাগ্রাম, কখনো ফেসবুক, কখনো হোয়াটসঅ্যাপ, এই ক্রমাগত করে যাচ্ছিল। কিন্তু যখন যুব সমাজের কাছে মনে হচ্ছে যে কালকে তারা কি করবে জানে না, তারা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, তখন প্রতিটি ছাত্রছাত্রীর এবং তাদের অভিভাবক অভিভাবিকাদের, এটা মাথায় রাখতে হবে, শুধু ছাত্রছাত্রী প্রত্যেকটা নয়, ছাত্রের পেছনে তাদের পরিবার আছে। পরিবার আছে। এই যে পরিবার বুঝতে পারছে তাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ থাকবে না। এই রাজ্যে এই তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির জন্য গোটা সরকারটাকে উৎখাত করে ছেড়ে দিয়েছে। মানুষে প্রচুর ভোটার এসে ভোট দিয়েছেন শুধু এই কারণে যে কেন এটা হবে, শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দুর্নীতি কেন হবে। হ্যাঁ। আর সেখানে সেখানে সেখানে
এখানে তো যা হয়েছে তা হয়েছে, আর সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে যদি প্রশ্নপত্র থেকেই দুর্নীতিটা শুরু হয় তাহলে তো আরো কেলেঙ্কারি। জিনিসটা বোঝা যাচ্ছে, জিনিসটা একই রকম ভাবে, শুধু তাই নয়, ওর স্কেলটা আরো অনেক বড়, অনেক বড়। এই যে বড় মাপের যে স্কেল, এই যে এই মাপের দুর্নীতি, এবং শুধু দুর্নীতি নয়, দেখে বোঝা যাচ্ছে দুর্নীতিটা চলছে। দেখো এখানে হয়েছে, শাস্তি হয়েছে, মন্ত্রী জেলে গেছেন, সব হয়েছে। মন্ত্রী জেলে গেছেন, প্রাক্তন মন্ত্রী নয়, তিনি তখন মন্ত্রী, জেলে যেতে হয়েছে। এখানে কি হয়েছে? এখানে কিছুই হয়নি। আজ পর্যন্ত কি হয়েছে? সমস্ত রাজ্যে হয়েছে, বিজেপি শাসিত একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। সেখানে কি খুচরো খাচরা সিকি আদুলি কিছু মানে অফিসার বা ওই প্রায় ব্যুরোক্র্যাটকে 100-র কাছাকাছি, গত কয়েক বছরে 100-র কাছাকাছি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা সামনে আসছে। কাউকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, আর এক দুজন কেরানিকে হয়তো সাসপেন্ড করা হচ্ছে, আর কিংবা তার বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে আমরা আর জানি না, কারণ আর তো কেউ কোনো মিডিয়া তো না, কিছু দেখাচ্ছে না কিছু যে জানা তাদের কি গেছে কিছু হচ্ছে। আইএএস অফিসারকে পদোন্নতি দিয়ে অন্য রাজ্যে নিয়ে গিয়ে বড় বড় পদে বসানো অন্যরাকে হয়েছে। নিয়ে, ঠিক তাই, হ্যাঁ, এটাও করা হয়েছে। এটাও করা কাজেই হয়েছে। এই যে করা হয়েছে তাতে কি মনে হয়েছে? সরকারের মনে হয়েছে আমি যা ভাবে করছি লোকে সেটাই মেনে নেবে, আমি যে খাবার দিচ্ছি পাতে সেটাই অনেক, সেটাই মহার্ঘ প্রসাদ বলে লোকে সেটাকেই খুব মানে তা মোহিত হয়ে খাবে সেটাতে, তার স্বাদে গন্ধে মোহিত হয়ে খাবে। কিন্তু তা তো হয় না, এটা বুঝতে পারছে না, গণতন্ত্রে সেটা সবসময় হয় না। এবং এই যে তুমি যে বলছো, আমি এটা বলছি, এই যে ছাত্র বিক্ষোভ বলে যেটা আমরা ধরছি, এটা আসলে অ্যান্টি ইনকামবেন্সি, এটা সরকার বিরোধিতা। এটা শুধু ছাত্র বিক্ষোভ নয়, একেবারেই নয়। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারে এই যে 15 বছরের বেশি রাজত্ব করে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ শুরু হয়েছে, সেই বিক্ষোভের একটা কেন্দ্রবিন্দু আমরা দেখতে পাচ্ছি শুধু দিল্লিতে, কিন্তু এটা হচ্ছে এর মধ্যে লুকিয়ে আছে সরকার বিরোধিতার মূল। মূল হচ্ছে সরকার বিরোধিতা, সরকারের উপরে লোকে বিতশ্রদ্ধ হয়ে গেছে, যে কোন জিনিসটা সরকার বুঝে উঠতে পারছে না কি করবে আগামী দিনে। শুধুমাত্র ওই যে বললাম, মন্দির মসজিদের রাজনীতি দিয়ে মানুষ আর কতদিন ভুলে থাকে, এইটা মনে হচ্ছে সুব্রত। বিশেষ করে এই জেনজি একটা লোককে বুঝিয়ে দিতে চাইছে অনেক হয়েছে ধর্মের আন্দোলন, এবারে একটু বেরিয়ে এসে বাস্তবের আন্দোলনটা ফেস করুক সরকার, এটা বোঝাতে চাইছে তারা। গৌতমদা, আমি সুব্রত। এরপরে দুটো রাজনৈতিক প্রশ্ন আপনার কাছে আছে যেটা আমরা আলোচনা করার প্রয়োজন মনে করছি। একটা প্রথম যেটা বিষয়টা আনবো সেটা হচ্ছে কংগ্রেসের আজকের এই আন্দোলন, এই আন্দোলনে ধর্ণা দেওয়া রাহুল গান্ধী, এইটা কংগ্রেস তো দীর্ঘদিন ধরেই করছে এই আন্দোলনটা, সেই কোটায় যাওয়া, রাজস্থানে তার পেছনে রাজস্থানের বহু ছাত্র, হাজার হাজার ছাত্র রাহুলের সঙ্গে। আজকে ককরোচ জনতা পার্টির মতো একটা প্রায় সদ্য গঠিত এবং তাদের কোনো সংগঠনহীন একটা পার্টি, সেইটা রাহুল গান্ধী এইখানে গিয়ে এই আন্দোলনটাকে কি জোরদার করলেন, না যেটা আপনি একবার বললেন যে এটা দ্বিধা বিভক্ত করার একটা ইয়ে হলো? এটা আপনি কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই ভূমিকাটা, আজকের ভূমিকাটা? দেখো, এইটা এইটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি উনি কি এটাকে দ্বিধা বিভক্ত করবার চেষ্টা করলেন, যে এটা ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা চলছে সেটাকে দুর্বল হয়ে যাবে। আমি এটা বললাম বারবার যে রাহুল গান্ধী বা আপ বা বিভিন্ন যে সমাজবাদী পার্টি সবাই এই আন্দোলনটাকে সমর্থন করছে, এটা আমরা দেখেছি, কংগ্রেসও করেছে। কিন্তু একটা জিনিস, কংগ্রেস আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি, যেটা বিশেষ করে রাহুল গান্ধী করছেন বেশ কিছুদিন ধরে, কংগ্রেস অ্যাজ আ পার্টি, অ্যাজ দ্য প্রাইম অপোজিশন পার্টি, সবচেয়ে বড় অপোজিশন পার্টি হিসেবে নিজেকে যে এস্টাবলিশ করছিল না এর আগে, সামগ্রিকভাবে এগোচ্ছিল, তুমি লক্ষ্য করে দেখো পরপর সেগুলোর বিরোধিতা এসেছে বিভিন্ন ছোট ছোট পার্টিগুলোতে। যতবার কংগ্রেস সেখানে গেছে, সেখানে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো আপের কেজরিওয়াল, হ্যাঁ, কখনো আবার অখিলেশও করেছেন। এই প্রশ্ন উঠিয়ে সমান ক্রমাগত উঠছিল। একটা জিনিস লক্ষণীয়, যে বিজেপি ধরে রাখো 37% বিজেপি যদি ভোট থাকে ভারতবর্ষে, তাহলে কংগ্রেসের 21% ভোট আছে। শুধু 5% ভোট কংগ্রেস যদি বেশি পায়, 5%, আর বিজেপি যদি 5% কমে যায়, তাহলে কিন্তু এই এনডিএতে বিজেপির আধিপত্য আর থাকে না, হিসেব করে দেখতে গেলে আর থাকে না। এই 5% ভোটের দিকে কিন্তু কংগ্রেস এগোবে,
5% ভোটটাকে বাড়াতে হবে, যেন তেন প্রকারে নয়। এবার বলো তুমি এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। আমি দুটো দিকে ভাববো। একটা ভাবলো কংগ্রেস পার্টি হিসেবে যদি ভাবে যে তারাই হচ্ছে মূল অপোজিশন পার্টি এবং তারাই মূল সমস্ত জায়গায় আন্দোলন করবে, কারণ যেহেতু ভারত একটা পলিটিক্যাল ডেমোক্রেসি আর কংগ্রেস জনতা পার্টি আপলিটিক্যাল একটা অরাজনৈতিক সংগঠন, কাজে অরাজনৈতিক সংগঠনটাকে যদি নিজের আত্মস্থ করে নিতে চায় কংগ্রেস, তাতে তো বিজেপির সুবিধা হবে, অনেক সুবিধা হবে। বিজেপি ভাববে যে কংগ্রেস এখানে গিয়ে অ্যানার্কি তৈরি করতে চাইছে, নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, কংগ্রেস একটু দূরে সরে গিয়েছে, একটা ঠিক। আর দ্বিতীয় কথা, কংগ্রেস প্রথমে যেহেতু এই ছাত্রদের নিয়ে আন্দোলনটা শুরু করেছে, রাজস্থানে বলি বা মধ্যপ্রদেশ বলি, আমরা জানি সব জায়গায় জয়পুরে গিয়ে কি সাংঘাতিক মিছিল হয়েছে আমরা দেখেছি। এই কংগ্রেস ভেতর থেকে এটা মনে করবে যে এই ছাত্র যুবদের আন্দোলনটা তারা তাদের নিজের মতন করে চালাবে, এটা মনে করছে। তবে একটা আবার বলছি, যদি ইস্যুটা আলাদা হতো তাহলে আমি ধরতাম সরকারের পক্ষে ভালো হচ্ছে, কিন্তু ইস্যুটা আলাদা হচ্ছে না, ইস্যুটা একই থেকে যাচ্ছে সবার ক্ষেত্রে, বিরোধীদের ক্ষেত্রে। কাজে আমি এখনো মনে করি না যে বিরোধীরা খুব একবারে সমস্যা হয়ে একসঙ্গে একজোট হয়ে আন্দোলনে লড়তে পারবে, না পারবে বলে আমি মনে করি না। কারণ আমি আপের যে চরিত্র দেখেছি তাতেও খুব একটা মনে হয় না তারা পারবে, কারণ তারা বিভিন্ন রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে আছে। অখিলেশের সম্পর্কে বলি না, ওরা সমাজবাদী পার্টি, ওরা ইয়েতে ইউপিতে আছে, অন্য কোনো জায়গায় বিশেষ নেই। মূল যেখানে জায়গা, আর তৃণমূলের ক্ষেত্রে যা দেখেছি আমরা, না, তৃণমূল এই এখন এই মুহূর্তে যে সামনে আমাদের ভোট, সেটা কিন্তু উত্তরপ্রদেশে, এবং দিল্লির আন্দোলন মানে প্রায় উত্তরপ্রদেশের আন্দোলন। দিল্লির আন্দোলন একটা বড় অংশই উত্তরপ্রদেশের সঙ্গেই দিল্লি জুড়ে আছে, এবং এই আন্দোলনে যারা রয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশের বহু ছেলে মেয়ে, তারা বেশিরভাগ সক্রিয়ভাবে রয়েছে। হ্যাঁ, সেটা নয়ডা হোক বা গাজিয়াবাদ হোক বা অন্যান্য জায়গায়। প্রচুর আছে। গৌতম দা, এবং আমার তবে শেষ একটা প্রশ্ন জিনিস, একদমই। হ্যাঁ, আপনি হ্যাঁ বলুন বলুন। একটা জিনিস শুধু বক্তব্য যে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি যে অখিলেশের সঙ্গে বা রাহুলের খুব একটা মতদ্বৈধ আমি এখনো পর্যন্ত দেখিনি কোনো দেখা জায়গায়, যায়নি। এখনো পর্যন্ত। আমি আপনার ভবিষ্যতে কি কাছে হবে জানি না। সর্বশেষ যে প্রশ্নটা আনবো, সময় একদম শেষ, খুব ছোট করেই আনতে হবে, সেটা হচ্ছে যে এই পার্টিতে একটা, এই এই আন্দোলনে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে দলিত এবং ওবিসির প্রবলভাবে উপস্থিতি। চন্দ্রশেখর আজাদকে দেখা গেছে যেখানে আমরা দেখেছি, এবং আন্দোলনের মধ্যে দেখছি জয় ভীম এবং তাদের পতাকা নিয়ে বহু ছাত্র যুব সমাজের লোক এসছে। তারা কি এই আন্দোলনটার মধ্যে খুব বড় একটা ভূমিকা পালন করছে? দেখো, এটা অনেকদিন ধরে আমি লক্ষ্য করছি, শুধু তারা মানে এই জায়গায় নয়, যেটা আমি দেখতে পাচ্ছি দলিতদের মধ্যে, ওবিসিদের মধ্যে বা পিছিয়ে পড়া যাদের বলতাম, আমরা পিছিয়ে পড়া বলতাম, হ্যাঁ, তাদের মধ্য থেকে একটা মানে বিক্ষোভের সুর দেখতে পাচ্ছি। তারা নিজেদের পিছিয়ে পড়া বলতে রাজি। পিছিয়ে পড়া মানে কিভাবে? মননশীলতার দিক থেকে, এটা আমি পরিষ্কার লক্ষ্য করছি। এবং তারা মননশীলতার দিক শিক্ষাটা থেকে, খুব বেশি বেশি এই মুহূর্তে তারা গুরুত্ব দিয়ে দেখতে চাইছে, হুম, এবার মনে হচ্ছে। হ্যাঁ, এবং এবং দেখতে চাইছে, এবং তারা গর্বের সঙ্গে বলছে আমরা দলিত, কেউ বলছে আমি চামার। এইটা যে এইটা যে গল্প করে বলছে, এটা ভারতের, আমি মনে করি আজকের ভারতের যদি একটাই প্রাপ্তি হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তির মধ্যে একটা। এই মনুবাদী সংস্কৃতির বিরুদ্ধে এই ব্রাহ্মণ্য ধর্মের যে যে যে- চি- চিরায়ত যেটা ধারণা, তার বিরুদ্ধে একটা সবচেয়ে বড় আঘাত এটা, এবং সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি আমি। এটা বলতে চাইছি, তারা বলতে পারছে, অ্যান্ড আই অলসো ফিল প্রাউড ফর দেম। এইটা কিন্তু ভাবতে হবে, যারা এই সমস্ত বিশেষ করে বর্ণ হিন্দুকে নিয়ে সমানে চালিয়ে যাচ্ছে যে সমস্ত রাজনৈতিক দল, তাদের এটা ভাবার সময় এসেছে। খুব ভালোভাবে ভাববে, শুধুমাত্র তাদের অনুকম্পা করে আর দয়া দেখিয়ে এটা চলবে না, এটা হতে পারবে না। আগামী দিনে এরা কিন্তু খুব বড় ভূমিকা নেবে, এটুকু আমি বলছি। এবং সমাজবাদী পার্টিরও এবং এবং কংগ্রেসের, মনে রাখবে গতবারের ইলেকশনে এই দলিত এবং বিভিন্ন শ্রেণী কংগ্রেসকে সমর্থন দিয়েছিল গতবারের ইলেকশনে। এবারে কি হবে আমরা জানি না, কিন্তু এটা ঠিক তারা একটা নিজস্ব আইডেন্টিটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং খুঁজে পাচ্ছে বলে আমি মনে করি। সুব্রত। ধন্যবাদ গৌতম দা, আজকে খুব সুন্দর একটা আলোচনা আপনি উপহার দিলেন আমাদের। যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবার কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই এই বিষয় সম্পর্কে আপনাদের যা মত
সেটা পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এবং সেই সঙ্গে আপনারা এই চ্যানেল দুটি, আমাদের চ্যানেল, আমার চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা আরো এই ধরনের অনুষ্ঠান করতে আরো বেশি উৎসাহ পাবো। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখলেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।